নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচনের পর কংগ্রেসের একজন বিধায়ক ছাড়া আর কেউ থাকবে না। পরের নির্বাচনে সেই একজন বিধায়কও থাকবেন না। ইতিমধ্যে তারা বিজেপিকে সহযোগিতা শুরু করেছে। আগামী দিনে কংগ্রেস এবং সিপিআইএম এর কোনো অস্তিত্বই থাকবে না। শনিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ। বড়সড় ভাঙন ধরতে চলেছে কংগ্রেসে। একজন বিধায়ক ছাড়া বাকি দুই বিধায়ক নির্বাচনের পর কংগ্রেস ছেড়ে চলে আসবে। এর পরের নির্বাচনে অস্তিত্বই থাকবে না কংগ্রেসের। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোট প্রচারে গিয়ে এই কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে প্রগতি স্কুল মাঠ থেকে বের হয় একটি বাইক মিছিল। প্রার্থী দীপক মজুমদারকে সঙ্গে নিয়ে একটি হুটখোলা গাড়িতে করে প্রচার মিছিলে অংশ নিলেন মন্ত্রী রতনলাল নাথ ও সুশান্ত চৌধুরী। মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী দীপক কুমার দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার বিপুল ভোটে জয়যুক্ত হবে। কারণ বিগত দিনে রতন দাস এমন কোনো ভালো কাজ করেনি যে তাকে মানুষ সমর্থন করবে। মন্ত্রী বলেন, তিনি রামনগরবাসীকে ভালো করে চেনেন। বিগত দিনে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের সঙ্গে ছিলেন। বর্তমানে তারা আবার উপযুক্ত একজন প্রার্থী পেয়েছেন। তাই এই নির্বাচনের পর সিপিআইএম বিরোধী দলের মর্যাদা হারাবে। বিরোধীদের জামানত জব্দ হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী। মন্ত্রী আরো বলেন, এই নির্বাচনের পর বর্তমান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর সংখ্যাও থাকবে না। কংগ্রেসেও মাত্র একজন বিধায়ক থাকবে। পরের নির্বাচনে একজন বিধায়কও থাকবে না। ইতিমধ্যে তারা যোগাযোগ শুরু করেছে। আসন্ন নির্বাচনের জন্য কংগ্রেসের এই বিধায়করা সহযোগিতা করছে। তারা চাইছে এখনই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার, কিন্তু তাদের বলা হয়েছে নির্বাচনের পর আসার জন্য বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। তারা জানে রামনগর বিধানসভা কেন্দ্র থেকে একটি ভোটও সিপিআইএম প্রার্থীকে দেওয়া গ্রহণযোগ্য নয়। কারণ কত মানুষ খুন হয়েছে, বহু বিধায়ক এবং এসডিএমও খুন হয়েছে তাদের আমলে। এগুলি সবগুলি সাক্ষী প্রমাণ লোপাট করে গেছে বামফ্রন্ট সরকার। কিন্তু 2018 সালের পর কোনো রাজনৈতিক খুন হয়নি। তাই কোন লজ্জায় ভোট চাইবে তারা? এই প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, সিপিআইএম এবং কংগ্রেস আর কোনো দিনও ত্রিপুরা রাজ্যে আসবে না। বিরোধী দলের প্রার্থী যারা রয়েছে তাদের জামানত জব্দ হবে, অর্থাৎ যা ভোট কাস্টিং হবে তার 1/6 কম যদি পায় তাহলে তার জামানত থাকে না। রতন দাসের জামানত থাকতে পারে না। উনি এমন কোনো ভালো কাজ অতীতে করেনি যে জন্য মানুষ ওনাকে ভোট দেয়। আর রামনগরের ভোটারদের আমি চিনি, তাদের মন মানসিকতা চিনি। তারা দীর্ঘদিন আমাদের প্রয়াত সুরজিৎ দত্তের পাশে ছিল এবং তারা উপযুক্ত প্রার্থী পেয়েছে, যাকে নিয়ে ওরা আগামী দিনে আমরা যেমন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই, এরকম একজন প্রার্থী পেয়েছে যাকে রামনগর মানুষ এতে অত্যন্ত খুশি। বিভিন্ন স্তরে আমাদের আলোচনা হয়েছে এবং ওনার প্রয়াত সুনুদার স্ত্রীও আমাদের দীপক মজুমদারকে সমর্থন করেছে। এদিকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, কংগ্রেস দলে শহীদ হওয়া কর্মীদের রক্ত ভুলে গেছে, তাই তারা জোট হয়েছে সিপিআইএম এর সাথে। কিন্তু তাদের এই জোট 2023 বিধানসভা নির্বাচনেও মানুষ মেনে নেয়নি এবং আসন্ন নির্বাচনেও মানুষ মেনে নেবে না বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সান্দন টিভি। দুর্ভোগ চরমে উঠেছে সিএনজি গাড়ি চালকদের। গত 3 দিন ধরে সিএনজি না পেয়ে শনিবার সকালে মাতাবাড়ি পেট্রোল পাম্পের সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয় যান চালকরা। এই দিন সড়ক অবরোধের ফলে আটকে পড়েন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ। যান চালকদের অভিযোগ, রাজ্যের সর্বত্র সিএনজি স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, শুধু মাতাবাড়ি সিএনজি স্টেশনে 3 দিন ধরে গ্যাস নেই। তাই বাধ্য হয়ে যান চালকরা এই দিন সকাল 8টা থেকে সড়ক অবরোধে সামিল হয়েছে। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান উদয়পুরের মহকুমা পুলিশ আধিকারিক
অজয় দেববর্মা ও মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য। তারা কথা বলেন যান চালকদের সাথে, একই সাথে তারা সিএনজি স্টেশনের মালিকদের সাথেও কথা বলেন। শেষ পর্যন্ত মহকুমা শাসকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় যান চালকরা। এদিন গোটা বিষয়ে সিএনজি স্টেশনের মালিককে প্রশ্ন করা হলে তিনি জানান, সিএনজি গ্যাস সরবরাহ করার ক্ষেত্রে মিডলম্যানের কাজ করে এসপিসিএল। তাদের সাথে কোনো এক বিষয়কে কেন্দ্র করে টিএনজিসিএল এর ঝামেলা হয়েছে, তারপর থেকে গ্যাস সরবরাহ করে রাখা হয়েছে। ওনারা উভয় পক্ষের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো পক্ষ সদুত্তর দেয়নি। এই বিষয়ে তিনি সকলকে অবগত করেছেন। আজকে সকাল থেকে আপনাদের এই সিএনজি স্টেশনে রাস্তা অবরোধ করে রয়েছেন সিএনজি চালকরা, কি কারণে মূলত? আমি মাতারবাড়ি ফিলিং স্টেশনের মালিকের বাবা প্রণব কুমার ঘোষ বলছিলাম। ব্যাপারটা যে কী জন্য আমাদের মিডলম্যান এসপিসিএল আমাদের যে কোম্পানি, তা সিএনজিসিএল এর সঙ্গে তাদের কী নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না। আমরা তো লোক আসলে দেবো, আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম। বললো সিএনজিসিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই, আমরা এসপিসিএল এর সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট, আমরা গ্যাস দেবো না। আমি বললাম চৈত্র মাস, এদিকে ঈদ, তারপরে পয়লা বৈশাখ যাবে, ইলেকশন, অনেক ঝঞ্ঝাট, সবাই অটো নিয়ে আসে, ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে। এইভাবে বন্ধ করলে তো হয় না। আপনারা আলোচনা করতে থাকেন, আবার দিতেও থাকে না। আমার কথা তারা শুনলো না। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। এদিন বিভিন্ন দল ছেড়ে 23 পরিবারের 157 জন ভোটার যোগদান করেন বিজেপি দলে। তাদেরকে বরণ করে নেন ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে 157 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। আগামী দিনেও এই ধরনের যোগদান অব্যাহত থাকবে। আসলে নির্বাচনে ত্রিপুরা রাজ্যের 2টি আসন থেকে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমাদের ছয়াগরতলা যুব মোর্চারই কাজ করে কিছুদিন পূর্বে যুব কংগ্রেস থেকে জয়েন করেছে আমির হোসেন, আমার বাবা পাশে বসে আছে। তার নেতৃত্বে এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ন্যূনতম 6টি মণ্ডল থেকে আমার কাছে যে পরিসংখ্যান আছে তাতে 23 পরিবারের প্রায় 157 জন ভোটার আজকে যারা এখানে আমন্ত্রিত, তারা শুধু ওই পরিবারের একজন করে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যেহেতু নির্বাচন দোরগোড়ায়, তো 23 পরিবারের 157 জন ভোটার আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, ভারতীয় জনতা যুব মোর্চাতে শামিল হচ্ছে। এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 15 এবং 17 এপ্রিল রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে ইতিমধ্যে বিজেপি এবং শরিক দল তিপ্রামথা ও আইপিএফটি দলের বৈঠক হয়। দুটি জনসমাবেশ কিভাবে জনজোয়ারের ভাসানো যায় সেই বিষয়ে শনিবার মানিক্য এনক্লেভে রুদ্ধশ্বাস বৈঠক হয়। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আগামী 15 এপ্রিল কুমারঘাটে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। সেই জনসমাবেশে উপস্থিত থাকবেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা সহ শরিক দলের নেতৃত্ব। তাকে এদিন স্বাগত জানাতে গোটা ধলাই জেলার মানুষ উৎসাহিত। অপরদিকে 17 এপ্রিল রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনের সফরের পর নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক জয় হবে মনোনীত 2 প্রার্থীর। তিনি আরও জানান, কুমারঘাটে কেন্দ্রীয় গৃহমন্ত্রী সমাবেশে 35 থেকে 40 হাজার লোককে জমায়েত হবে। মন্ত্রী আরও জানান, ভোট প্রচারে বের হয়ে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি অত্যন্ত আশাবাদী আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মা। আয়োজিত এই দিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রার্থী কৃতি সিং দেববর্মা। শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে। অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত। তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে। আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে। এবং
মর্মান্তিক ঘটনায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনা মধুপুর থানার অন্তর্গত কোনামন জিসিএস সংলগ্ন এলাকায়। জানা যায়, পরিবারের লোকজনদের অসাবধানতার কারণে এলাকার কমল দেবনাথের 3 বছরের শিশু সন্তান সুরজিৎ দেবনাথ শনিবার সকালে খেলা করার সময় বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায়। সেই জলাশয়ের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় 3 বছরের সুরজিৎ দেবনাথ নামে এই শিশুর। পরে সুরজিৎ দেবনাথকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে বাড়ির পাশে জলাশয়ে 3 বছরের শিশু সুরজিৎ দেবনাথের দেহ ভাসতে দেখে তাকে সেখান থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে তড়িঘড়ি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন। এতে পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় নেমে আসে শোকের ছায়া। ইমার্জেন্সিতে একটা পেশেন্ট নিয়ে আসা হয়েছে। একটা 3 বছরের বাচ্চা সুরজিৎ দেবনাথকে ইমার্জেন্সিতে আনার পরে আমরা পরীক্ষার পরে দেখতে পারি যে জলে পড়ে পুরো মুখে দিয়ে নাকে দিয়ে জল বেরোচ্ছে। তারপরে বাড়ির লোকের সাথে জিজ্ঞেস করা হলো যে কিভাবে হয়েছে। ওরা নাকি সকালবেলা বাচ্চা টিফিন করার পরে বাচ্চার বাড়িতে একটা গর্ত করে রেখেছিল মাছ চাষের জন্য, ওই জলের মধ্যে পড়ে গেছে। চৈত্র সংক্রান্তির দিনে সাত সকালে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি দোকান, ক্ষতিগ্রস্ত আরো 2টি দোকান। ঘটনা নতুন বাজার থানা সংলগ্ন এলাকায়। ঘটনার সংবাদে জানা যায়, সাত সকালে বাজারে আসা এক ব্যক্তি আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে যতনবাড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু দমকল কর্মীরা বিদ্যুৎ সংযোগ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। অন্যদিকে যতনবাড়ি ইলেকট্রিক অফিসে কল করতেই থাকলেও কোনো সাড়া পায়নি এলাকাবাসী। পরবর্তী সময় এলাকাবাসী যতনবাড়ি ইলেকট্রিক অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এদিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, 3টি দোকানে মোট 3 লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান। আমরা তো দেখছি প্রথম আগুনটা দেখতে গেছি, এরপরে ধরো আমার কিছু হাত করতে সবাই নতুন পয়সা মিলেছে দমন গেছে সবাই মিলে সবাই সাহায্য করছে। হয়েছে আমারও কিছু এইবার ধীরে ধীরে একটা বাসা দিচ্ছে দীর্ঘ 6 মাস ধরে নিখোঁজ সুমন মিয়া নামে 24 বছর বয়সী এক যুবক। তার বাড়ি রাজনগর শিয়ারবাড়ি থানাধীন দক্ষিণ রাঙামুড়া এলাকায়। জানা যায়, প্রায় 6 মাস আগে রাজনগর পিয়ারবাড়ি থানার দক্ষিণ রাঙামুড়া আব্দুল আজিদের ছেলে সুমন মিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করলেও সে জানায় উদয়পুরে রয়েছে, সে উদয়পুর থেকে দিল্লি চলে যাবে। এই পর্যন্ত ছিল তার সাথে মোবাইলের শেষ কথা। তারপর 6 মাস ধরে সুমন মিয়ার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এদিকে তার মোবাইল নম্বর সুইচ অফ। বাড়ির লোক তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে গেলেও কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার মোবাইল সুইচ বন্ধ দেখাচ্ছে, তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে। এদিকে তার পরিবারের লোকজন সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েও কোনো সন্ধান পাচ্ছেন না। নিখোঁজ ডায়েরি করার পরেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত জানান নিখোঁজ যুবকের পিতা। খোঁজ খবর নাই, যেদিন বাড়ি থেকে গেছে রাত্রে সন্ধ্যা 7:30 পৌনে 8টার দিকে এর কাছে আমরা ফোন করছি, সারা রাত্র আমরা ফোন করছি, হ্যাঁ ফোন রিসিভ করে না। সকালে 9টার দিকে ফোন করছে, তার মা ফোন করে জিজ্ঞাসা কই আস বাবা, আমি দুপুরে আছি। কই যাস? আমি কই যাই, আমি আমার কোনো ঠিকানা নাই, আমি কই থাকি আমার কোনো ঠিকানা নেই। এরপরে ফোনটা রেখে দিছে। এরপরে তার কোনো আর খোঁজ খবর নাই। আমরা বহুত খোঁজাখুঁজি করছি। 6 মাস ধরে? আজকে 6 মাস। আর মোবাইল এখন খোলা আছে না সুইচ অফ? সব সুইচ অফ। সব সুইচ অফ? জি। তো এর মধ্যে আপনারা থানা টানা বা এলাকা বা কোনো খবর টবর খোঁজ টোজ? আমরা আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ করছি, আমি থানা যেটি করছি না, এতটুকু আমি থানা যেটি করছি না। আমি আত্মীয় স্বজন সবাই কাছে আমি ফোন করে যোগাযোগ করছি, খোঁজ খবর লইছি, কোনো জায়গাতেই নাই। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন সান্দন টিভির পর্দায়।
নমস্কার।